বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরে একটা বিষয় নিয়ে খুব বেশ আলোচনা আসছে যে বিভিন্ন জায়গায় বাস স্ট্যান্ড, পরিবহন সেক্টরে, বিভিন্ন গ্রামে গঞ্জে বাজারে বিভিন্ন বাজারে ঘাটে সেখানে পরিবহন চাঁদা হচ্ছে। বিভিন্ন জায়গায় লিজ দিতে গিয়ে অনেকে চাঁদা দাবি করছে। এই জাতীয় অভিযোগগুলো ব্যাপক হারে আসছে। বিগত 10-15 বছরে অথবা এর আগ থেকে এটা আমাদের যে কালচার গড়ে উঠেছে আমাদের বিগত 30-40 বছর যাবৎ, যারা রাজনৈতিকভাবে পারসিকিউটেড হয়েছে গত 15-17 বছরে, অনেকে বাড়িঘর হারিয়েছে, অনেকে টাকা পয়সা হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অগণিত মামলার সম্মুখীন হয়েছে, মামলা চালাতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। এই জাতীয় ঘটনা আছে মোর দ্যান 50 লাখ। এখন যে সকল লোকগুলো এভাবে তারা তৎকালীন সময় যারা বিরোধী দলে ছিলেন অথবা বিরোধী মতের ছিলেন, তারা তাদের অবস্থানে থাকতে গিয়ে তারা সর্বস্ব হারিয়েছে, এরকম একটা বিশাল অংশের লোক। এখন একটা রাজনৈতিক পরিবর্তন এসছে। এই রাজনৈতিক পরিবর্তন আসার পর তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা পূরণ করবে কে? এই ক্ষতিটা পূরণ করার দরকার ছিল রাষ্ট্রের। রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে, খনিজ সম্পদ বিক্রি করে এই লোকগুলোকে পুনর্বাসিত করা দরকার ছিল। অন্যথায় এই লোকগুলো আবার সাধারণ জনগণের উপর থেকে ওই ক্ষতিটা পূরণ করার চেষ্টা চালাবে। ওই ক্ষতিটা যদি তারা সাধারণ জনগণের উপর থেকে কম করে হলেও 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে হলেও তারা যদি বিভিন্নভাবে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে, সেটার কষ্টটা পাবে কারা? সাধারণ জনগণ। অথচ যে সকল ডাকাত এই লোকগুলোকে কষ্ট দিয়েছে, এই গত 15-17 বছরে শুধু রাজনৈতিক কারণে যাদেরকে পারসিকিউট করেছে, এইটা সমাজের এক শ্রেণীর ডাকাতদের দ্বারা হয়েছে, যারা মানুষকে কত রকমের ধান্দা আছে তাদের একটু বলি। ধরুন, বাংলাদেশে বিরোধী দলের বিরোধী মতের যারা আছে তাদেরকে পারসিকিউট করবে। গত 15-16-17 বছর থাকা যারা ক্ষমতাসীন ছিলেন, তারা পারসিকিউট করলে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিলে, তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলে এই লোকগুলো বিদেশ চলে যাবে। এরা বিদেশ চলে যাবে। বিদেশ চলে গিয়ে এরা রেমিটেন্স পাঠাবে দেশে। ওই টাকাটা রেমিটেন্সের টাকা থেকে ট্যাক্স ব্যাট দিয়ে আদায় করে ওই টাকা দিয়ে লুটপাট করে ডাকাতগুলো খাবে। আবার এই লোকগুলো বিদেশ যাওয়ার সময় যে ট্রাভেল এজেন্সি থ্রুতে যায়, যে রিক্রুটিং এজেন্সি থ্রুতে যায়, ওই রিক্রুটিং এজেন্সিগুলো আবার এক একটা লোকের কাছ থেকে 5-7 লাখ টাকা করে রেখে দিবে। অথচ তার হয়তো ভিসাটা প্রসেস করতে তার হয়তো 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে। এই যে ডাকাতি, সর্বপর্যায়ে ডাকাতি, মানুষের এই যে ক্ষতিগুলো হয়ে গেছে, মানুষ এই ক্ষতিগুলো পূরণ করবে কিভাবে? এই ক্ষতিগুলো এই দেশের প্রায় 50-60 লাখ লোকের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে। এখন এই লোকগুলোকে পুনর্বাসিত করবে কে? এদেরকে পুনর্বাসিত করতে হবে গভর্নমেন্ট। রাষ্ট্রীয় অর্থ থেকে এদেরকে অনুদান দিতে হবে এদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে। অন্যথায় এরা গিয়ে আবার সাধারণ জনগণের উপর ট্যাক্স ব্যাট বসানো শুরু করবে। পরিমাণে কম হোক আর বেশি হোক সেটা বিষয় না। বিষয় হলো তারা তাদের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটা সে ক্ষতিপূরণ করবে কিভাবে? সে তো কোনো না কোনোভাবে চেষ্টা চালাবে। তার সমর্থনপুষ্ট কোনো সরকার যদি সে পায়, সে চেষ্টা চালাবে এর থেকে কোনো ফায়দা নিতে। তার জীবনের যে ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সেটা সে পূরণ করবে কি দিয়ে? তো এই ধরনের সুযোগ তৈরি করছে কে? রাষ্ট্র। এই ধরনের অবস্থার দিকে পুশ করে দিচ্ছে এই রাজনৈতিক
কর্মী অথবা অনুসারীদের এই অবস্থার দিকে ঠেলে দিচ্ছে কে? রাষ্ট্র। রাষ্ট্র যদি মনে করে যে আগে যা কিছু এই লোকগুলোর উপর সংগঠিত হয়েছে সেটা অন্যায় হয়েছে, তাহলে অবশ্যই রাষ্ট্র এদেরকে পৃষ্ঠপোষক করতে হবে, অন্যথায় জনগণ কষ্ট পাবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। অতএব এই অবস্থা পরিবর্তন হতে হবে। কোনো ডাকাত যদি আপনার ঘর থেকে আপনার ঘরের মালগুলো নিয়ে চলে যায়, আপনি যদি আবার ডাকাতের ঘর থেকে আপনার মালগুলো ফেরত নিয়ে আসেন, এটা অন্যায় হয় না? এই দেশে যারা মানুষের সম্পদ লুট করেছে তাদের সম্পদগুলো রাষ্ট্র বাজেয়াপ্ত করে সেই টাকা সেই অর্থ যারা বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন সময় অন্যায়ভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেটার অনুদান দিয়ে দিক, প্রমাণ সাপেক্ষে তাদেরকে অনুদান দিয়ে দিক। এটা অনুদান, কোনো লোন স্বরূপ নয়। আদারওয়াইজ অন্যায় তো চলতে থাকবে, আর এই অন্যায়টা বারবারই জনগণের উপর এসে পড়বে। যারা লুটপাট করেছে তাদের যে প্রেশারটা, তাদের অর্থনৈতিক যে প্রেশারটা তৈরি হয় সেটা জনগণের উপর আসবে কেন? সাধারণ মানুষের উপর আসবে কেন? রাষ্ট্রকেই এর পৃষ্ঠপোষকতা করতে হবে। ডাকাতদের সম্পদ জব্দ করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিন, এটাই সর্বোত্তম বিচার ওদের জন্য। ওদেরকে কঠোর শাস্তি দিবেন বলে ওদের সম্পদ ওদের কাছে থাকতে দিবেন না। ওদের লুট করা সম্পদ, সেই সম্পদ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিন, যারা বিভিন্নভাবে জর্জরিত হয়েছে, অর্থনৈতিকভাবে যারা পঙ্গু হয়ে গেছে তাদের মধ্যে বিলিয়ে দিন। অন্যথায় সাধারণ মানুষের উপর যদি কষ্ট বর্তায়, আবার যদি সাধারণ মানুষই কষ্ট পেতে থাকে, সাধারণ মানুষ আপনাদেরকে ছাড়বে না। রিসেন্টলি দেখেছেন সাধারণ মানুষকে ছেড়ে দেয়নি, ভবিষ্যতেও ছাড়বে না। এর মধ্যে আরেকজন রিসেন্টলি নিয়োগ পেয়েছেন, সৈয়দ জামিল আহমেদ। উনি শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা ছিলেন। উনি বোরকা নিয়ে কথা বলছেন। আরে ভাই, আপনি তো ডাকাতদের সুরে কথা বলছেন। ডাকাতরা বোরকা পছন্দ করে না। কোনো ডাকাত তারা বোরকা পছন্দ করে না, তারা পতিতাপল্লী পছন্দ করে। কারণ ডাকাতের লুণ্ঠিত সম্পদ সে কোথায় ব্যয় করবে? পতিতাপল্লীতে ব্যয় করবে। আপনি ডাকাতদের সুরে কথা বলবেন কেন? ডাকাতরা যা কিছু পছন্দ করতো না, আপনিও সেটা পছন্দ করছেন না, আপনি তো একই সুরে কথা বলছেন। ডাকাতদের বোরকা পছন্দ হয় না। আর বৈশ্বিক পরিস্থিতি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারেনি। পৃথিবীর কোনো বড় রাষ্ট্র বলতে এখন কোনো জিনিস নেই। সব রাষ্ট্রগুলো এখন, লাস্ট টাইম বাংলাদেশে যে রেজিম ছিল তারাও তো আমেরিকাকে তোয়াক্কা করে কথা বলতো না। কেন এটা এমনটা কেন হয়েছে? আমেরিকা ইসলামের বিরুদ্ধে লড়তে গিয়ে আমেরিকার বাজে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারা আমেরিকার গভর্নমেন্টকে পুশ করেছে এই জাতীয় যুদ্ধে লিপ্ত হতে। এখন আমেরিকানরাই বুঝতে পারছে যে তাদের এই পন্থাগুলো ভুল ছিল। আমেরিকানরাই বুঝতে পারছে। আপনি ওইসব এলজিবিটি ইস্যুতে আমেরিকার মেইন স্ট্রিটেই আপনি চান্স পাবেন না। আমেরিকানরাই পিটাচ্ছে। যারা আমেরিকাতে রাস্তায় বোরকা, ধর্ম, এই জাতীয় এলজিবিটি ইস্যুতে যারা মিছিল করছে তাদেরকে আমেরিকানরাই পিটাচ্ছে, ইউরোপিয়ানরাই পিটাচ্ছে। আপনারা নতুনভাবে বাংলাদেশে কি দেখাতে চান? পশ্চিমা রাষ্ট্ররা কি বলে, কি পরামর্শ দেয়, ওসব দিয়ে যদি রাষ্ট্র চালাতে চান, পরিণতি আগের যারা আগে বিগত হয়েছে তাদের মধ্যেই পরিণতি হবে। রাষ্ট্রের মানুষের সমস্যার মধ্যে আপনাদের মাথা দিন। মানুষকে কাপড় চোপড় খোলা, মানুষকে পতিতাবৃত্তিতে লিপ্ত করা, ছেলে বিয়ে করানো, এগুলো তো আপনাদের কাজ না। আপনারা মানুষের সমস্যা সমাধানে আপনাদের আত্মনিয়োগ করুন, আপনাদের মেধা ব্যবহার করুন। পশ্চিমা সমাজ সম্পর্কে ভালোভাবে জানুন। কিছুই জানেন না আপনারা পশ্চিমা সমাজের। পশ্চিমা সোসাইটিতেই এখন এই ধরনের এলজিবিটি, ওইসব রংধনু মিছিল নিয়ে যারা বের হয়, যারা প্রাইড প্রসেশন নিয়ে বের হয়, তাদেরকে দাপড়ানি দেয়, তাদেরকে পিটায়, তাদের লোকালরাই পিটায়। কিছু জানেন? কি করতে চাচ্ছেন আপনারা? এগুলো করে কোথায় চলে গেছে আমেরিকা? কোথায় চলে গেছে ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো? কোথায় চলে গেছে আজকে তাদের অর্থনীতি? যুদ্ধে ছারখার হয়ে গেছে।
আপনারা যারা এই দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করুন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এই দেশের ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে বিলিয়ে দিন, যারা বিগত 15, 16, 17 বছরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু লোক পঙ্গু হয়ে গেছে। রিসেন্টলি বাংলাদেশে মারামারি, হানাহানি, কাটাকাটিতে বহু লোক পঙ্গু হয়ে গেছে। মারামারি, কাটাকাটি, পৃথিবীর যেখানেই একটা যুদ্ধ হয়, দুই পক্ষের লোক মারা যায়, দুই পক্ষের লোকের কষ্টটাই সমান। একটা মানুষ মারা গেলে তার পরিবার কষ্ট করে, তার সন্তান কষ্ট করে। এই ঘটনাটা দুই পক্ষেরই চলে। ব্যাপারটা হলো কে ভালোর জন্য মারা গেল, কে খারাপের জন্য মারা গেল, কে ডাকাতি করতে গিয়ে মারা গেল, আর কে ডাকাতিতে বাধা দিয়ে মারা গেল। ব্যাপারটা হলো সে জায়গায় যারা মারা যাচ্ছে। ওই যে রিসেন্টলি আমরা একটা আলোচনা দেখছি যে একজন রাজনৈতিক কর্মী, তিনি রাজশাহীতে বিরোধী দলের লোকের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি এইভাবে আগে থেকেই রাজনৈতিক মারামারিতে উনি পঙ্গু ছিলেন। ওনার একটা রিসেন্টলি সন্তান হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা হৃদয় বিদারক। একইভাবে যে বাংলাদেশে রিসেন্টলি যারা মারা গেছে, যারা রাস্তায় পড়ে পড়ে গুলি খেয়ে মারা গেছে, তারা কি পানি খেতে পেরেছে? তারা পানি খেতে পেরেছে? পানি খেয়ে গ্লাসে গ্লাসে মগে মগে পানি খেয়ে তারা মারা গেছে? লিটারে লিটারে পানি খেয়ে মারা গেছে? না। সকল ধরনের মৃত্যুই কষ্টদায়ক, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য, তার সন্তানের জন্য অবশ্যই কষ্টদায়ক। কিন্তু আপনি মারা যাচ্ছেন কেন? কোন লক্ষ্য নিয়ে মারা যাচ্ছেন? আপনি ডাকাতদের সহযোগী হয়ে মারা যাবেন নাকি ডাকাতদের মোকাবেলা করে মারা যাবেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি ডাকাতদের সহযোগী হয়ে মারা যান, আপনি ঘৃণিত হবেন মানুষের দ্বারা, আল্লাহর কাছেও দোষী সাব্যস্ত হবেন। আর আপনি ডাকাতকে বাধা দিতে গিয়ে যদি মারা যান, আল্লাহ তাআলা বলেছে, কোরআনে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ডাকাতিতে বাধা দেয় তারা অবশ্যই শহীদ। ডাকাতিতে বাধা দিতে গিয়ে যারা মারা যায়। তো আপনি কোন পথে মরবেন সেটা তো আপনার বিষয়। আপনার সন্তান অবশ্যই কষ্ট করবে। আপনি শয়তানের পথে হেঁটে মারা গেলেও আপনার সন্তান কষ্ট করবে, ভালো পথে হেঁটে মারা গেলেও আপনার সন্তান কষ্ট করবে। আপনি কোন পথে মরতে চান আপনি ডিসাইড করুন। যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো পক্ষের লোকই কষ্ট করতে করতে মরে। মৃত্যু কি কারোর জন্য আরামদায়ক? তাও আবার যদি মারামারিতে মৃত্যু হয়, কারোর জন্যই আরামদায়ক না, কোনো পরিবারের জন্যই আরামদায়ক না। কিন্তু আপনারা এই সংঘাত কেন লাগাচ্ছেন? শুধুমাত্র ক্ষমতা অর্জন করে মানুষকে ভয় দেখানোর জন্য। এই ক্ষমতা আপনারা কেন অর্জন করছেন? কেন আপনারা এই ক্ষমতা চান? ক্ষমতায় আপনার হাতে 10 জন, 20 জন, 100 জন লোক রেখে মানুষকে ভয় দেখিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য। এর দ্বারা মানুষের ঘৃণার পাত্র হবেন, আল্লাহর কাছে জালেম হিসেবে সাব্যস্ত হবেন। আমাদের বিদ্যুতে সমস্যা তৈরি হয়েছে। বিদ্যুতে আমরা একতরফাভাবে ভারতের বড় বড় কোম্পানিগুলোকে, অথবা সামিট, অথবা বিভিন্ন যে সকল কোম্পানিগুলোকে আমরা বাংলাদেশে কন্ট্রাক্ট করেছে, এই সকল কোম্পানিগুলো তৎকালীন সরকারের সাথে তারা কাজ করেছে। এখন তাদের লোন পেতে অথবা তাদের ব্যাপারে বাংলাদেশে এখন ক্র্যাকডাউন চলছে। তো তারা ডিস্টার্ব করতে পারে, সেটা বিষয় নয়। রাষ্ট্রে যারা আছেন, রাষ্ট্রের অধিনায়ক যারা আছেন, যারা রাষ্ট্রকে শাসন করছেন, আপনাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনার কাছে আপনার ঋণ আছে, কিন্তু আপনাকে অন্ধকারে রাখার কোনো অধিকার তাদের নেই। যদি তারা সেটা করে, আপনি অন্যান্য জ্বালানি ব্যবহার করে যারা বিদ্যুৎ উৎপাদন করে, আপনি সাধারণ স্বল্প সস্তা জ্বালানি ব্যবহার করে, কয়লা ব্যবহার করে যে সকল বিদ্যুৎ প্রকল্প আছে, আপনি সেগুলো ব্যবহার করুন। বাংলাদেশে অধিকাংশ বাড়িঘরগুলোতে আপনারা সৌর বিদ্যুৎ ব্যবহার করুন, আপনারা জেনারেটর ইউজ করুন, বিদ্যুৎ সাশ্রয়ী হন। কোনো কর্পোরেট বিদ্যুৎ কোম্পানি যেন আপনাকে লুটেপুটে না খেতে পারে, মন মতো সে বিদ্যুতের দাম বাড়াবে সেটা যেন সে না করতে পারে। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করুন। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো তারা সৌর বিদ্যুতায়ন করছে, যাদের কাছে কোনো টেকনোলজির অভাব নেই। আপনি আর আমি কেন এত অপচয় হচ্ছি?
আমাদের দেশ কেন এত অপচয় হচ্ছে? স্বল্প খরচে এনার্জি সেক্টরগুলোতে আমাদের পারমাণবিক বিদ্যুতায়নের কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমরা হাইড্রো ইলেকট্রিক নিয়ে চিন্তা করতে হবে, আমরা সৌরবিদ্যুৎ নিয়ে চিন্তা করতে হবে, আমরা কয়লা দিয়ে ইউজ করতে হবে, কয়লা দিয়ে আমরা বিদ্যুতায়ন করতে হবে। যেভাবে সাশ্রয় করা যায় সেভাবে করতে হবে। কোনো বিশেষ গ্রুপকে সুযোগ দিয়ে বাংলাদেশকে লুটপাট করতে দেওয়ার সুযোগের এখন আর সুযোগ নেই। বিশেষ গ্রুপ তার মন মতো রাষ্ট্রের সবগুলো বিদ্যুতের প্রকল্পে সে কিনে নিবে, তার মধ্যে করে দাম বাড়াবে, মানুষকে চুষে খাবে, না, সে সুযোগ আর দেওয়া যাবে না। নতুন নতুন প্রকল্প নিন, ছোট ছোট প্রকল্প নিন, বড় সড়ো প্রকল্পগুলো বন্ধ করে দিন প্রয়োজনে। মানুষ বাঁচতে হবে, আগে মানুষ বাঁচতে হবে। পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো পারমাণবিক বিদ্যুতায়ন থেকে বেরিয়ে আসছে। এনার্জি সেক্টর সম্পর্কে বৈশ্বিক যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো দেখুন, তারা কার্বন ইমিশন কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। সৌর বিদ্যুতায়ন করুন, গ্রিন এনার্জি প্রডিউস করার ব্যবস্থা করুন। কয়লা দিয়ে কার্বন ইমিশন যদি মাত্রা বেশি হয়, ভিন্ন কোনো পন্থায় আসুন, হাইড্রো ইলেকট্রিকে আসুন, হাইড্রো ইলেকট্রিক নিয়ে গবেষণা করুন, বাংলাদেশের গবেষকদেরকে এর জন্য ইনভেস্ট করুন। আমাদের এখানে বড় পাহাড় নেই, বড় পানির স্রোত নেই, কিন্তু পৃথিবীর বহু রাষ্ট্র তাদের সমুদ্র তীরবর্তী অঞ্চলেও তাদের সমুদ্র তীরবর্তী শহরগুলোতেও তারা বিদ্যুৎ উৎপাদন করছে। অনেক ধরনের ব্যবস্থাপনা আছে। আপনার কৃত্রিম ড্যাম তৈরি করে, কৃত্রিম পানির ব্যবস্থাপনা তৈরি করে অনেক ধরনের বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেভাবে চেষ্টা করুন। বিশেষ কোনো কোম্পানি, আদানি, সামিট, তাদের হাতে রাষ্ট্রের সব কিছুকে তুলে দিবেন না। তারা মন মতো আপনাকে আমাকে ইউজ করবে, দেশের মানুষকে রক্ত চুষে খাবে তারা। ডিপ্লোমেসির ক্ষেত্রে, ফরেন রাষ্ট্রগুলোর সাথে ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা কাতারের নীতি অনুসরণ করব। আমরা পশ্চিমা রাষ্ট্রের সাথে একতরফা কোনো সামরিক চুক্তিতে চলে যাব না। আবার ওদের সাথে আমাদের সাথে কাজ এতটুকুই হতে পারে, ওদের সাথে আমাদের প্রকিউরমেন্ট চলতে পারে, ওদের সাথে আমাদের কৌশলগত চুক্তি থাকতে পারে, ওদের সাথে আমাদের কৌশলগত চুক্তি থাকতে পারে, ডিপ্লোম্যাটিক সম্পর্ক আমাদের থাকতে পারে। আমরা আমাদের শত্রু রাষ্ট্র যারা, তাদের সাথেও ডিপ্লোম্যাটিক চ্যানেল অব্যাহত রাখবো, কিন্তু প্রস্তুত থাকতে হবে সর্বাবস্থায়। কোনো বিদেশি রাষ্ট্রের পরামর্শ, কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট এলজিবিটি ইস্যু নিয়ে আমাদের দেশে আসে না। ওই সকল রাষ্ট্রের কিছু আল্ট্রা সেকুলার কিছু লোক আছে যারা সবসময় ধর্ম বিদ্বেষী, ওই সকল লোকগুলো এসে এজেন্ডা নিয়ে আসে, তাদেরকে পাত্তা দিবেন না। আপনার সাথে আমাদের যে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে আমাদের যে চুক্তি, সেটা বহুপাক্ষিক, মাল্টিল্যাটারাল, ইউনিল্যাটারাল হলে চলবে না। ছোট 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 কাজ করতে হবে যেন এই দেশের মানুষ বাঁচে। আপনি সাশ্রয়ী পরিকল্পনাগুলোতে আসুন। কোনো মেগা প্রজেক্ট নিয়ে রাষ্ট্রের অর্থ সম্পদ, সাধারণ মানুষের অর্থ সম্পদ ভোগ করার সুযোগ না দিয়ে অন্যদের হাতে সম্পদ দিয়ে দিবেন না, কর্পোরেটদের হাতে দিয়ে দিবেন না। কঠোর শাস্তির বিধান রাখুন। যারা দেশের লুণ্ঠন করছে, ধর্ষণ করছে, কঠোর শাস্তির বিধান রাখুন। প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিন এদেরকে। আমার এই কথাগুলো, আমি যা কিছু বলছি, এগুলো শুধু আহ্বান নয়। আপনারা মানুষের পালস বোঝার চেষ্টা করুন। আমি যা বলছি এই দেশের মানুষের অন্তর আত্মার সাথে সম্পৃক্ত বিষয়গুলো উপস্থাপন করছি। মানুষের পালস বুঝবেন না, বারবার মানুষ বিদ্রোহ করবে। আল্লাহ আমাদের শান্তি স্থাপনের সহযোগিতা করুন, আমিন। ইনশাল্লাহ দেখা হবে ভাই। আসসালামু আলাইকুম।